আমরা প্রায়ই শুনি যে বড় কোনো প্রতিযোগীর কারণে বা হয়তো ফান্ডিং না পেয়ে একটা স্টার্টআপ ফেল করে, কিন্তু আসল কাহিনীটা কিন্তু বেশিরভাগ সময় অন্যরকম। সত্যিটা হলো বেশিরভাগ স্টার্টআপ বাইরের কোনো ঝড়ে ডোবে না, ডোবে ভেতরের ছোট ছোট সাইলেন্ট কিছু ভুলের কারণে। আজকে আমরা ঠিক সেই সব লুকারো আইনি ভুলগুলো নিয়েই কথা বলবো, যা একটা দারুণ সম্ভাবনাময় উদ্যোগকে একেবারে নিঃশব্দে শেষ করে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, বিকেলে অনেকগুলো মিটিং বাকি, কিন্তু প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তখন হাতের কাছে ভেন্ডিং মেশিন থেকে একটা স্নিকার্স বার তুলে নেওয়ার মতো সহজ সমাধানই তো ভালো লাগে, তাই না? স্টার্টআপের ফাউন্ডাররাও ঠিক এই কাজটাই করেন। বড় বড় আইনি জটিলতার জন্য সহজ কিন্তু ভুল একটা সমাধান বেছে নেন আর ভাবেন, আচ্ছা, এটা পরে দেখা যাবে। কিন্তু এই ছোট্ট পরে দেখা যাবে ভুলগুলোই একসময় বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আর এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার একেবারে কোর পয়েন্ট। একটা স্টার্টআপের সবচেয়ে বড় শত্রু তার বাইরের কোনো প্রতিযোগী নয়, বরং তার নিজের তৈরি করা ভুলগুলো। এই সেলফ ইনফ্লেক্টেড বা আত্মঘাতী ক্ষতগুলোই একটা চমৎকার আইডিয়ার অপমৃত্যু ঘটায়। তো এই যে ঝুঁকির কথা বলছি, এর একটা ফর্মাল নামও আছে, এক্সিস্টেন্সিয়াল লিগ্যাল রিস্ক বা অস্তিত্বের আইনি ঝুঁকি। মানেটা হলো কোম্পানির একেবারে ভেতরের গোড়ার ভুলগুলোই একসময় এর নীরব ঘাতক হয়ে ওঠে। আর এই গোড়ার ভুলগুলোর শুরুটা হয় কোথা থেকে জানেন? একেবারে প্রথম দিন থেকে, মানে ফাউন্ডারদের নিজেদের মধ্যকার অ্যাগ্রিমেন্ট বা চুক্তিপত্র থেকে। চলুন দেখি এখানকার ছোট ছোট ফাটলগুলো কিভাবে পুরো কোম্পানিকে ভেতর থেকে দুর্বল করে ফেলে। একটা খুব কমন সিনারিও দেখা যাক। দুজন মিলে স্টার্টআপ শুরু করলো আর ইকুইটি ভাগ করে নিল 50-50। শুনতে তো বেশ ফেয়ার মনে হয়, তাই না? কিন্তু সমস্যাটা হয় পরে, যখন দেখা যায় একজনের কন্ট্রিবিউশন আরেকজনের চেয়ে অনেক বেশি। তখন শুরু হয় তিক্ততা। এর বদলে স্মার্ট অ্যাপ্রোচটা হলো ডাইনামিক স্প্লিট, যেখানে প্রত্যেকের আসল পরিশ্রম, ইনভেস্টমেন্ট আর ঝুঁকির ওপর ভিত্তি করে শেয়ার ঠিক করা হয়। এটা শুধু ন্যায্যই না, ইনভেস্টরদের কাছেও এটা একটা স্ট্র্যাটেজিক দূরদর্শিতার লক্ষণ। এই বিষয়টা ইনভেস্টরদের কাছে কিন্তু একটা বিরাট রেড ফ্ল্যাগ। তারা যখন দেখে যে ইকুইটি ভাগাভাগিটা ঠিকমতো চিন্তাভাবনা করে করা হয়নি, তখন তারা ধরে নেয় যে ফাউন্ডাররা হয়তো কঠিন সিদ্ধান্ত নিতে বা দরকষাকষি করতে অভ্যস্ত নন। আর এটা তাদের আস্থা অর্জনের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। তো এই সমস্যার সমাধানটা কি? এখানেই আসে ভেস্টিংয়ের আইডিয়া। খুব সহজ করে বললে, ভেস্টিং মানে হলো কোম্পানির শেয়ার একবারে হাতে পাওয়া যাবে না, বরং একটা নির্দিষ্ট সময় ধরে কাজ করে বা নির্দিষ্ট মাইলস্টোন পূরণ করে তা অর্জন করতে হবে। এর ফলে কেউ চাইলেই হুট করে কোম্পানি ছেড়ে তার সব শেয়ার নিয়ে চলে যেতে পারে না, আর কোম্পানিও সুরক্ষিত থাকে। যেমন ধরুন, যদি কোনো ভেস্টিং না থাকে তাহলে কি হতে পারে? কেউ হয়তো জয়েন করার কদিন পরেই চলে গেল, কিন্তু কোম্পানির একটা বড় অংশের মালিকানা তার পকেটে। আবার ক্লিফ পিরিয়ড না থাকলেও একই সমস্যা। এর সেরা সমাধান হলো 4 বছরের একটা ভেস্টিং শিডিউল আর সাথে অন্তত 1 বছরের একটা ক্লিফ পিরিয়ড রাখা। আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো ট্যাক্স। ফ্যান্টাম ইনকাম বলে একটা ব্যাপার আছে, মানে কাগজে কলমে শেয়ারের দাম বাড়ল, কিন্তু হাতে কোনো ক্যাশ টাকা এলো না, অথচ সেই না পাওয়া টাকার উপরেই সরকারকে আসল টাকা দিয়ে ট্যাক্স দিতে হচ্ছে। ভাবা যায় অবস্থাটা? এটা একজন ফাউন্ডারকে রাতারাতি আর্থিক সংকটে ফেলে দিতে পারে। আচ্ছা, ফাউন্ডারদের ব্যাপারগুলো তো না হয় ঠিক করা হলো, কিন্তু বিপদ কি এখানেই শেষ? একদমই না। আসল বিপদগুলো অনেক সময় লুকিয়ে থাকে একদম প্রতিদিনকার কাজে, যেমন পেরোল আর ট্যাক্সের মতো সাদামাটা দেখতে বিষয়গুলোর মধ্যে। এর মধ্যে সবচেয়ে কমন আর সবচেয়ে মারাত্মক একটা ভুল হল এমপ্লয়ি মিসক্লাসিফিকেশন, মানে খরচ বাঁচানোর জন্য কর্মীদেরকে এমপ্লয়ি না দেখিয়ে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর দেখানো। এটাকে বলে ডেফার্ড লায়াবিলিটি বম্ব, মানে এমন একটা বোমা যেটা এখন না ফাটলেও ভবিষ্যতে গিয়ে বিশাল ক্ষতি করবে। বিষয়টা কতটা সিরিয়াস একটা ডেটা দেখলে বোঝা যাবে। আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ের মতে পেরোলের একটা মাত্র ভুল ঠিক করতে গড়ে খরচ হয় প্রায় $291। ভাবুন, একটা ছোট্ট ভুলের জন্য কি পরিমাণ টাকা নষ্ট হতে পারে। আর এই খরচটা শুধু ডলারে মাপা যায় না। যেমন আমাদের দেশেই, বাংলাদেশে ইনকাম ট্যাক্স রিটার্নের কাগজ না থাকলে ট্রেড লাইসেন্স রিনিউ করা থেকে শুরু করে প্রায় 43টা সরকারি সার্ভিস পাওয়া বন্ধ হয়ে যায়। মানে একটা ছোট ভুলে পুরো ব্যবসায় অচল হয়ে যেতে পারে। আর ট্যাক্স দিতে দেরি হলে কি হয়? পেনাল্টি বাড়তে থাকে, একদম ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে। যেমন আমেরিকার আইআরএসের নিয়মটা দেখুন, মাত্র কয়েকদিন দেরিতেই 2% জরিমানা, যেটা বাড়তে বাড়তে নোটিশ পাওয়ার পর 15% পর্যন্ত চলে যেতে পারে। সোজা কথায় এই বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। এবার আসা যাক এই যুগের একটা একেবারে নতুন কিন্তু ভীষণ জটিল ঝুঁকির দিকে,
আর সেটা হলো ডেটা প্রাইভেসি। এটা এখন আর শুধু আইন মানার ব্যাপার না, এটা এখন কাস্টমারের বিশ্বাস অর্জনেরও প্রশ্ন। একটা প্রশ্ন করা যাক, একটা কোম্পানির কাছে তার প্রোডাক্টের চেয়েও দামি জিনিস কি হতে পারে? উত্তরটা হলো তার কাস্টমারের ডেটা। আর বুঝতেই পারছেন, এত মূল্যবান একটা জিনিস সামলানোর দায়িত্ব আর ঝুঁকি দুটোই বিশাল। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে পার্সোনাল ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্স বা পিডিওপিও 2025 আসছে, সেখানে এই বিষয়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর নিয়মগুলো কিন্তু বেশ কড়া। যেমন, কিছু ডেটা দেশের বাইরে রাখাই যাবে না, আবার আইন না মানলে জরিমানা হতে পারে কোম্পানির পুরো বছরের টার্নওভারের 5% পর্যন্ত। তো এতক্ষণ তো আমরা শুধু সমস্যা আর ঝুঁকির কথা শুনলাম। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? কিভাবে একটা স্টার্টআপকে সব দিক থেকে রেজিলিয়েন্ট বা স্থিতিশীল করে তোলা যায়? এর জন্য একটা সহজ কিন্তু খুব কাজের চেকলিস্ট ফলো করা যেতে পারে। প্রথমত, মুখে কোনো কথা নয়, সব চুক্তি হতে হবে লিখিত এবং আইনসম্মত। দ্বিতীয়ত, কোম্পানিকে বাঁচাতে ভেস্টিং আর ক্লিফ পিরিয়ড রাখতেই হবে। তৃতীয়ত, পেরোল বা ট্যাক্সের মতো কাজে ম্যানুয়াল ভুলের জায়গা না রেখে আধুনিক সফটওয়্যার ব্যবহার করা উচিত। চতুর্থত, একেবারে প্রথম দিন থেকেই ডেটা প্রাইভেসিকে প্রায়োরিটি দিতে হবে। আর সবশেষে, যেটা সবচেয়ে জরুরি, লিগ্যাল অ্যাডভাইসকে খরচ হিসেবে না দেখে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখা। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যে কোনো স্টার্টআপের আইনি ভিত্তিটা আসলে কেমন? এটা কি একটা স্প্রিংবোর্ড যা তাকে আরও উঁচুতে লাফ দিতে সাহায্য করবে, নাকি এটা একটা ট্র্যাপডোর যেটা যে কোনো সময় খুলে গিয়ে সবকিছু শেষ করে দিতে পারে? এই উত্তরটার উপরেই কিন্তু একটা উদ্যোগের পুরো ভবিষ্যৎ নির্ভর করে।